এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। তোমার নামটা যেন কি? তুমি পড়াশোনা করো, কিসে পড়ো তুমি? আমি তো তোমার মুখ দেখতে পাচ্ছি না। তুমি এত বড় ঘুমটা কেন দিয়ে রেখেছো? জোভান নীলার এতগুলো প্রশ্ন শুনে দম ছেড়ে বলে, আল্লাহ, নীলা একটু শ্বাস নিয়ে নে। একদমে মানুষ এত কথা কিভাবে বলতে পারে? এতগুলো প্রশ্ন এই মেয়েটিকে করলি, ও এখন কোনটা জবাব দিবে? নীলা একটু হেসে দিয়ে সবার দিকে তাকিয়ে বলে। কেন সবগুলো জবাব দেবে? কারণ সবগুলো জানতে হবে না? নিশিতাকে চুপ করে মাথা নিচু করে থাকতে দেখে নীলা আবারও বলে। কি হলো বলো, কথা তো বলতে পারো তুমি নাকি? তখন নিশিতা ধীরে বলে যে, আমার নাম নিশিতা। আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর আর কলেজে ভর্তি হতে পারি নাই। বলে সে চুপ থাকে। নীরব মনে মনে বলে, যাই হোক, ভেবে তো ছিলাম একেবারে গন্ডমূর্খ। এখন তো দেখছি না, এসএসসি গন্ডি পার করেছে। নীলা খুশিতে হেসে দিয়ে বলে, ওয়াও, তাহলে তো ভালোই হলো। এক কাজ করবে, তুমি আমার সাথে আমার কলেজে ভর্তি হয়ে যাবে, দুজন একসাথে যেতে পারবো। নীলার কথা শুনে শরীফ সাহেব তাহেরার মুখের দিকে তাকায়। শরীফ সাহেব বলে, নীলা ঠিকই বলেছে। তুমি যেহেতু এসএসসি পর্যন্ত পড়াশুনো করেছো, তাহলে তোমাকে নীলার সাথে নীলার কলেজেই ভর্তি করিয়ে দেবো। কি পড়াশোনা করবে তো? নিশিতা তো মনে মনে খুব খুশি হয়েছে, কারণ সে তো চাচ্ছিলই পড়াশোনা করতে। তার একটা স্বপ্ন ছিল সে খুব বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। এই সুযোগটা পেয়ে কি সে মানা করতে পারে? সে মাথা নেড়ে সায় দেয়, হ্যাঁ হবে। পিয়াস নীরবে মেয়েটাকে পর্যবেক্ষণ করছিল চুপচাপ। মাথায় বেশ বড় কাপড় টানা। চেহারাটা ভালো করে না দেখা গেলেও এটুকু সে বুঝতে পেরেছে মেয়েটা দেখতে খুব একটা খারাপ হবে না। সাইড থেকে সবার কথাগুলো নীরব শুনছিল নীরবে। তার যেন এসবের মধ্যে কোনো ইন্টারেস্টই নেই। সে তার মতো খেয়েই যাচ্ছে। শরীফ সাহেব জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলেন, মা, তোমার শরীরটা ভালো হয়েছে? বাতের ব্যথাটা কমেছে? এবার জাহানারা বেগম মুখ খুললেন। এতক্ষণে তোমার খবর হলো আমাকে কিছু জিজ্ঞাসা করার? আসলে না মানে মা, হ্যাঁ এতক্ষণ আসলে আমি হয়েছে, আর কিছু বলতে হবে না। তো তোমার বন্ধুর ওখানে কি এমন ঘটেছিল যে মেয়েটাকে এই বাড়িতেই নিয়ে আসতে হলো? এবার যেন সবাই মোটামুটি একটা ধাক্কা খেল জাহানারা বেগমের এমন প্রশ্নে। আসলে মা, মেয়েটা খুব অসহায়। ওর বাবা মা পৃথিবীতে কেউ নেই। আপনার ছেলের বন্ধু ওর চাচা মেয়েটার উপর খুব অত্যাচারে হচ্ছিল। এমন ফুলের মধ্যে একটা ফুটফুটে মেয়ে, খুব কষ্ট হচ্ছিল। তাই আপনার ছেলে আর আমি মিলে ওকে এখানে নিয়ে আসলাম। এবার যেন জাহানারা বেগমের মনটা একটু নরম হলো। আহারে, মেয়েটার বাবা মা নেই পৃথিবীতে। এতটুকু ছোট্ট একটা মেয়ে, এই বয়সে কতটা আঘাত। তখন সে তার কণ্ঠ নরম করে বলল, আচ্ছা ঠিক আছে, তবে মেয়েটাকে আমার রুমে পাঠিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। জোভান মুখটা একটু বাঁকা করে মনে মনে বলে, বাংলা ছবির রিনা খান এতক্ষণও সোজা পথে আসলো, কি ভাবটাই না নিচ্ছিল। কোনো মানুষ কি আর এমনি এমনি কারো বাড়িতে আশ্রয় নিতে চায় নাকি? পিয়াস যেন এসব শুনে আরও একটু বেশি তীক্ষ্ণ চোখে তাকালো নিশিতার দিকে। পিয়াসের খুব মায়া হচ্ছে মেয়েটার জন্য। এসব কথার মধ্যে নীরব উঠে চলে যাচ্ছিল, তখনই তাহেরা বেগম বলেন, কি ব্যাপার নীরব, তুমি চলে যাচ্ছ কেন? তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ মা, খাওয়া শেষ। আমি একটু বের হব, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তখনই পিয়াস নীরবকে বলে, নীরব, তোর তো আজকের থেকে বিজনেস জয়েন করার কথা ছিল। তো তুই কোথায় যাবি? ইম্পর্টেন্ট কাজটা সেরেই আমি অফিসে আসছি। এ কথা বলেই নীরব চলে যায়। তবে ঠিক আছে, আজকে আমি নীলার কলেজে যাব। ওখানে প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর নিশিতাকে আগামীকাল ভর্তি করিয়ে দিব। সোহানা বেগমের রুমের মধ্যে বসে আছে নিশিতা। নীলা অনর্গল কথা বলেই যাচ্ছে। নিশিতা মনে মনে বলতে থাকে, এত কথা একসাথে কিভাবে বলতে পারে এই মেয়েটা? ওর মুখ ব্যথা হয় না? ওই মেয়েটা খুবই ভালো। সোহানা নিশিতাকে বলে। নিশিতা মাথা নাড়িয়ে সায় দেয়, হ্যাঁ পারবে। কারণ সে তো তার চাচার বাড়িতে এই ছাদের উপরে ছোট্ট একটা চিলেকোঠার রুমে একাই থেকে এসেছে। সে ছোট থেকে তার আবার ভয় আছে নাকি,
ভয় নামক শব্দটা শুধু ছিল মাত্র তার চাচির অত্যাচারের জন্য, সেটাকেই শুধুমাত্র ভয় পেত সে। এছাড়া বাকি ভয়গুলো তো কবেই হারিয়ে ফেলেছে সে। কিন্তু এখানে এসে সে আরেকজন মানুষকে খুব ভীষণ ভয় পাচ্ছে, আর সেটা হলো নীরব, যে তাকে মোটেই সহ্য করতে পারছে না। চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই। নীলার কথায় ধ্যান ভাঙে নিশিতার। রুমে এসে তো নিশিতা পুরোই অবাক। এত বড়, এত সুন্দর গোছানো, এত সব ফার্নিচার সে কখনো দেখেইনি। অজান্তেই তার চোখে জল এসে যায়। খুশিতে সে ভাবতে থাকে এই বাসার লোকজন এত ভালো, সবাই কি সুন্দর মিশুক, সবাই তাকে কত কত আদর করছে, শুধুমাত্র ওই একজন ছাড়া। সে ভাবে ভুলেও এই লোকটার সামনে পড়া যাবে না। কি ভীষণ রাগী চোখে তাকায় সে। সরাসরি ওই চোখে না তাকালেও আর চোখে কিছুটা দেখেছিল সে। তোমার পছন্দ হয়েছে? তোমার রুম আর আমার রুম পাশাপাশি, রাতে ঘুমানোর আগ পর্যন্ত দুজনে একসাথে গল্প করতে পারবো, ভালো হয়েছে না? সেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখনই নীলা বলে, প্রতি কথা শুধু মাথা নাড়িয়ে জবাব দাও কেন? মুখে কথা বলো না কেন তুমি? তখনই নিশিতা বলে, হয়েছে, খুব ভালো হয়েছে। বড় চাচা আজ কলেজে কথা বলার পর কালকে তোমাকে ভর্তি করে দিলে দুজন একসাথে যেতে পারবো। কি যে মজা হবে, আমার তো ভাবতেই আনন্দ লাগছে। পেছন থেকে তাহেরা এসে বলে। তবে আজ যে একটা কাজ করতে হবে। তখনই দুজনেই তাহেরার দিকে তাকায়। নীলা ইশারায় জিজ্ঞেস করে কি। তখন তাহেরা বলে যে ওকে তো এক কাপড় নিয়ে এসেছি, তাই ওর জন্য কিছু শপিং করা দরকার। আমাদের মার্কেটে যেতে হবে, কিন্তু আমার তো ঘরে প্রচুর কাজ, তাই ভাবছি কার সাথে পাঠাবো ওকে। বড় মা, আমি তো যেতে পারবো, কিন্তু সাথে একজন ছেলে মানুষ হলে ভালো হতো না? তখনই তাহেরা বলে, যে দেখি ড্রয়িং রুমে যে জোবানটা যদি অবসর থাকে তাহলে ওকে তোমাদের সাথে যেতে বলবো। নিশিতা তখন মাথা উঠিয়ে বলে, আমি না গেলে হয় না? সারাক্ষণ শুধু ঘরগুলো হয়ে থাকতে চাও কেন? বাইরে গেলে সব কিছু দেখলে তোমার ভালো লাগবে, তোমার মন খারাপ ভালো হয়ে যাবে। ঠিকই তো বলেছে, এভাবে ঘরে না থেকেই বাইরে যাও, সবার সাথে মিশো, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে, তোমার মনটাও ভালো লাগবে। তাহেরা নিচে এসে দেখে ড্রয়িং রুমে জোভান, পিয়াস আর সোফার এক কর্নারে নীরব বসে আছে। তাহেরা জোভানকে বলতে থাকে, জোবান, তোমার কোনো কাজ না থাকলে একটু নীলাদের সাথে যাবে বাবা? কোথায় যেতে হবে বড় মা? এই তো ওই নিশিতার জন্য একটু শপিং করার দরকার ছিল। ওরা দুটো মেয়ে মানুষ, তাই ভাবছিলাম তুমি যদি যেতে। বড় মা, আজ তো আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি এখনই বের হব, তা না হলে সত্যিই যেতাম। পাশ থেকে পিয়াস তাহেরা বেগমের দিকে তাকিয়ে বলে, বড় মা, আমার অফিসে যেতে আরও ঘন্টাখানিক দেরি আছে। ওরা চাইলে আমি ওদেরকে মার্কেটে ড্রপ করে দিতে পারি। ওদের শপিং শেষ হয়ে গেলে ফোন দিলে হয়তো আমি আবার যেয়ে নিয়ে আসতাম। কথাটা শুনে সবাই যেন একটু ঝটকা খায়। নীরব আর চোখে পিয়াসের দিকে তাকায়। যে পিয়াস মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে, সেই পিয়াস মেয়েদের সাথে শপিংয়ে যাবে? হাউ স্ট্রেঞ্জ। নীরব মনে মনে বলে, খুব ভালো তো, একই রাতে মেয়েদের প্রতি এতটা আকর্ষণ বেড়ে গেল পিয়াসের। বলে সে মুখ বাঁকিয়ে উঠে চলে যায়। নীলা ওর একটা 3 পিস এনে নিশিতার হাতে দিয়ে বলে, এটা পরে রেডি হয়ে নাও, আমরা শপিংয়ে যাব। আমি কখনো বাড়ির বাহিরে যাইনি, আমার কেমন যেন ভয় ভয় করছে। নীলা একটু চোখ রাঙিয়ে বলে, শপিংটা কি আমার জন্য? শপিংটা তো তোমার জন্য, তোমাকে তো যেতেই হবে। নিশিতা ওয়াশরুমে যেয়ে কাপড় পাল্টে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার চুলগুলোকে কি করবে ভেবে পাচ্ছে না। কালকে রাতে গোসল করার ফলে চুলগুলো এখনো একটু একটু ভেজা। তারপরে সে কোনো কিছু না ভেবে চুলগুলোকে পেঁচিয়ে একটা হাত খোপা করে তার মধ্যে একটা কাটা লাগিয়ে দেয়। এরপর 3 পিস এর ওড়না ভালো করে গলা মাথা পেঁচিয়ে ঘুমটা দিয়ে এমনভাবে নিজেকে আবৃত করে যেন সে কারো কাছ থেকে তার মুখ আড়াল করতে চাইছে। তার কারণ হলো নিশিতা তার চাচির একটা কথা এখনো মনে রেখেছে। প্রায় তার চাচি তাকে বলতো সে নাকি তার রূপ দেখিয়ে ছেলেদের পাগল করে ফেলে। এই বাড়িতে তো অনেকগুলো ছেলে, তাই সে চায় না তার চেহারাটা ভালো করে কেউ দেখুক। এবং আবারও সেই একই কথা তাকে শুনতে হয়। তাই সে যতটা পারে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে। নীলা আর নিশিতা যখন শপিংয়ে যাওয়ার জন্য নিচে নামছিল, তখনই হঠাৎ রুম থেকে বের হয় নীরব। বের হতেই দেখে নীলা আর নিশিতা সামনের দিকে আসছে।
নীরব দূর থেকে দেখে আর মনে মনে বলে, কি অবস্থা, ওনাদের নিজেকে এমনভাবে পেঁচিয়েছে মনে হচ্ছে চাদর গায়ে দিয়েছে। গেও আনকাঞ্চার যে তার সাজগোজেই প্রমাণ করছে সে। তার কারণ হলো নিশিতা ওড়নাটাকে এমনভাবে মাথায় পেঁচিয়ে বড় একটা ঘোমটা দিয়েছিল, তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। নীলা নিচে নেমে এসে দেখে ওর জন্য পিয়াস অপেক্ষা করছে। নিশিতার দিকে তাকিয়ে নীলা বলে, এই গরমের মধ্যে তুমি ওড়না এভাবে কেন পেঁচিয়ে দিয়েছো? আমার গরম লাগছে না, আমার অভ্যেস আছে। তারপর ধীরে ধীরে তারা গাড়ির কাছে যেয়ে গাড়িতে উঠে বসে। পিয়া সামনে থেকে বলে, আমি কি তোদের ড্রাইভার? তোরা তো আমার ড্রাইভার বানিয়ে দিলি। পেছন থেকে নীলা হাসতে থাকে আর বলে, ভাইয়া একদিনের জন্য ড্রাইভার হলে কোনো সমস্যা নেই। পিয়াস গাড়ি চালাচ্ছে আর আয়নায় দেখার চেষ্টা করছে নিশিতার মুখটা, কিন্তু ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। পরের দিন সকালবেলা শরীফ সাহেব নিশিতাকে তাড়াতাড়ি রেডি হতে বলেন। নীলাকে বলেন, নিশিতার যেন সব কিছু স্বপ্নের মতো মনে হতে থাকে। আবার সে পড়াশোনা করবে, এ যেন কল্পনাতেও ভাবেনি। সোহানা বেগম তাহেরাকে বলছিলেন, ভাবি, মেয়েটা আসলেই অনেক লক্ষ্মী, কি চুপচাপ শান্ত। একটা ব্যাপার কি ভাবি, মেয়েটা নিজেকে এইভাবে আবৃত করে রাখে কেন? ওর চেহারাটাও ভালো করে কেউ দেখতে পায় না। এর পিছনে কি কোনো কারণ আছে? কোনো কারণ নেই হয়তো। গ্রামের মেয়ে শহরে সবার মাঝখানে পানি যে ফিল করবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহেরা আর বেশি কিছু বলে না। সেই দিন বিকেল বেলায় নিশিতা নীলাকে বলে, নীলাপু, আমাকে একটু দাদির রুমে নিয়ে চলো। নীলা তখন নিশিতাকে নিয়ে দাদুর রুমের দরজার কাছে এসে টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ আসে, ভেতরে এসো। জাহানারা বেগম দেখতে পায় নীলার সাথে নিশিতাও দাঁড়িয়ে আছে। তখনই সে বলে, ভেতরে আসো দুজনে, আমার সামনে এসে বসো। দিদামণি, তোমার পায়ের ব্যথা এখনো কমেনি? আজ তো তোমাকে রুমের বাইরে যেতে দেখলাম না। এই ব্যথা কি আর সহজে ভালো হবার? পাটারে নাড়াতেই পারতাছি না। নিশিতা ধীরে ধীরে বলে, আমি কি আপনাকে দাদি বলে ডাকতে পারি? জাহানারা বেগম নিশিতার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, ওরা যখন সবাই দাদি ডাকে, তুমিও দাদি ডাকতে পারো। দাদি, তার পায়ে কি বাতের ব্যথা? নিশিতার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো মাইয়া, গ্রামে তো বাতের ব্যথাই বলে। শহরের ডাক্তাররা এটারে আবার কত কত নাম দেয়। নিশিতা তখন জাহানারা বেগমকে বলে, আমি একটা মালিশ জানি, যেটা পায়ে মাইখা দিলে বাতের ব্যথা কমে যায়। আমি কি আপনার ওইটা বানাইয়া দিব? নীলা তখন অবাক হয়ে বলে, এই তুমি এইটুকু একটা মেয়ে, তুমি আবার ওষুধ পানতে জানো নাকি? গ্রামে আমার চাচি পায়ে ব্যথা ছিল, তখন আমি এটা ওনারে প্রায় মালিশ করে দিতাম। তখন তার ব্যথা নাকি কমতো, তাই বলছিলাম। নীলাপু, তুমি আমার একটু সরিষার তেল, রসুন আর একটু গোলমরিচ জোগাড় করে দিতে পারবা? এইসব তুমি মায়ের কাছে পাবা, চলো তোমাকে মায়ের কাছে নিয়ে যাই। বেশ কিছুক্ষণ পর নিশিতা ধীরে ধীরে একটা ছোট বাটি নিয়ে জাহানারা বেগমের রুমে প্রবেশ করে। দরজার কাছে আসতেই জাহানারা বেগম ইশারায় আসতে বলে। নিশিতা জাহানারা বেগমকে ধরে সুন্দর করে শুইয়ে দিতে তার পায়ের মধ্যে ওই তেলটা মালিশ করে দিতে থাকে। এতে করে যেন জাহানারা বেগম বেশ খানিকটা আরাম পায়। সে ধীরে ধীরে নিশিতার হাতটা নিয়ে ধরে বলে, তোমার হাতে আসলেই জাদু আছে মেয়ে। আমার অনেকটা আরাম লাগতাছে, ব্যথাটাও মনে হইতাছে অনেকখানি কইমা গেছে। নিশিতা জাহানারা বেগমকে বলে, এবার আপনি চুপচাপ শুয়ে থাকেন। বলেই সে বাটিটা নিয়ে বের হতে যাচ্ছে। তখনই দেখতে পায় জাহানারা বেগম রুমের দিকে এগিয়ে আসছে নীরব। জোরে জোরে হেঁটে সেখান থেকে সে চলে যায়। নীরব তার দাদি রুমে এসে বসে জিজ্ঞেস করে, দিদা, তোমার শরীর কেমন? শুনলাম তোমার নাকি পায়ে ব্যথা বেড়েছে। হ্যাঁ, এই মেয়েটার হাতে জাদু আছে নাকি? এই মেয়েটা পুরোটাই জাদু জানে, যেখানে যায় সেখানে সবাইকে বশ করে ফেলে, শেষমেশ দাদিকেও বশ করে ফেললো। রাতে নিশিতা শুতে যেয়ে দেখে তার রুমে পানি নেই। তাই সে ধীর পায়ে বের হয় পানির জন্য। সে নিচে যেয়ে একটা পানির বোতল হাতে নিয়ে উপরে উঠে যখন নিজে রুমের দিকে যেতে নিবে, তখনই রুম থেকে বের হয় নীরব। হঠাৎই তার সামনে এসে পড়তেই নিশিতা এপাশ ওপাশ করতে থাকে। নীরব একই রকম, দুজনের কেউ সামনের দিকে এগুতে পারে না। তখনই নীরব এক ধমক দিয়ে বলে, এই মেয়ে এপাশ ওপাশ কেন করছো?
ঠিক মতো দাঁড়াও, তারপর ঠিক করো কোন দিকে যাবে। যত সব ঝামেলা। বলেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আর তখনই তাকে পাশ কাটিয়ে নিশিতা তার রুমে দৌড় দেয়। রুমে এসে দম ছেড়ে বলে, ওরে একটা রাক্ষস, আমি কি ইচ্ছে করে পাশ ওপাশ করছিলাম? উনিই তো একই কাজ করছিল। পরের দিন নীলা এসে দেখে নিশিতা সেই আগের দিনের মতোই ওড়না পেঁচিয়ে রেডি হচ্ছে। নীলা তখন বলে, আরে মেয়ে, এইভাবে যদি তুমি কলেজে যাও তবে তোমাকে সবাই খালাম্মা ডাকবে আর তোমাকে নিয়ে মজা করবে। তুমি জানো না কলেজের ছেলে মেয়েরা অনেক বাজে। এই যে আমাকে দেখো, আমি যেভাবে রেডি হয়েছি ঠিক সেভাবে রেডি হও। এ কথা বলেই নিশিতার মাথার ওড়না সরিয়ে দেয়। নিশিতা ইতস্ত বোধ করে বলে, না না, এইভাবে কি করে যাওয়া যায়? এদিকে নীলা তো ওড়না সরিয়ে নিশিতার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এটা কি কোনো মেয়ে নাকি পরী? নিশিতা, তুমি কি এর জন্য উন্না দিয়ে চেহারা ঢেকে রাখতে? সুন্দর হলে তো জানি মানুষ চেহারা খুলে ঘুরে বেড়ায়, তুমি কেন ঢেকে রাখো? নিশিতা নীলার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার চাচি সবসময় বলতো আমি নাকি রূপ দেখে সবাইকে পাগল করে বেড়াতে চাই। তাই আমি ওই কথাটা আর অন্য কারো মুখ থেকে শুনতে চাই না, বলেই তো এইভাবে নিজেকে আবৃত করে রাখি। নিশিতার কাছে এসে নীলা 2 হাত ধরে তার গাল দুটো ধরে বলে, পোকা আমি, এখানে তোমাকে এই ধরনের কথা কেউ বলবে না। এটা তোমাদের ওই গ্রাম না। আর তাছাড়া বড় মার মুখে যতটুকু শুনেছি তোমার চাচি অনেক বাজে মহিলা, সেই জন্য হয়তো এইসব কথা বলতো। আজকে থেকে আর এইভাবে নিজেকে আবৃত করে রাখতে হবে না তোমাকে। আর চলো তো, আমি তোমার চুল বেঁধে দিই। বলেই চুলগুলো ছাড়তে কোমর ছড়িয়ে হাঁটু অবধি চলে যায় চুলগুলো। মাশাল্লাহ নিশিতা, আল্লাহ শুধু তোমাকে রূপ দেয়নি, সাথে তোমার চুলও দিয়েছে। এত লম্বা চুল আমি আর দেখিনি। বলেই সে নিশিতার চুলে একটা লম্বা বেনুনি করে দেয়। তারপর তাকে সাথে নিয়ে নিচে আসতে থাকে। এভাবে নিশিতা নিচে নামতে রাজি হচ্ছিল না। নীলা তাকে হাত ধরে টেনে একরকম জোর করেই নিচে নিয়ে আসে। নীলাকে এভাবে হাত ধরে টেনে কাউকে আনতে দেখে সবাই ওই দিকে তাকাতেই সবাই যেন আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। জোবান দাঁড়িয়ে বলে, নীলা, এটাকে আর মেয়েটাকে ভাবে টানছিস কেন? নীলা সোহানা বেগমের কাছে এসে বলে, আম্মু দেখেছো নিশিতাকে? আমি কত করে বলেছি এভাবে আমার সাথে কলেজে চলো না, সে উন্না জড়িয়ে বুড়ি সেজে তারপর যেতে চাইছে। এভাবে গেলে ওকে সবাই খালাম্মা ডাকবে না বলো তো? এভাবে ঠিক আছে না? সোহানা বেগম নিশিতার দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ মামুনি, তুমি তো দেখতে অনেক মিষ্টি একটা মেয়ে। এইখানে তোমার এইভাবে থাকলে কেউ কিচ্ছু বলবে না। আমরা যেভাবে চলাফেরা করি তুমিও সেইভাবে করবে। তাহেরা বেগম এসে নিশিতার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, কোনো সমস্যা নেই মা, যাও, ওদের সাথে কলেজে দেরি হয়ে যাচ্ছে। আজ প্রথম দিন, দেরি করা যাবে না। জোবান নিশিতার নাম শোনার পর তার দিকে হা করে তাকিয়েছিল। এই মেয়ে এতদিন এভাবে কেন ছিল? জোবান ধীরে ধীরে নিশিতার কাছে এসে বলে, হে ইউ, তুমি তো পুরাই রাপানজেল। পরের দিন ছিল শুক্রবার। পিয়াস ঘুম থেকে উঠে তার রুমের সব জানালাগুলো খুলে দেয়। নিশিতাকে যে রুমে থাকতে দেয়া হয়েছে সেই রুমে একটি ছোট্ট বারান্দা আছে। পিয়াসের রুম থেকে সেই বারান্দাটা স্পষ্ট দেখা যায়। হঠাৎ পিয়াস খেয়াল করে সেই ছোট বারান্দায় দাঁড়িয়ে আছে এক সুন্দর রমণী, চুলগুলো হাঁটু ছুঁই ছুঁই, দেখে মনে হচ্ছে যেন কেশকন্যা। বাতাসে তার এলো চুলগুলো দুলিয়ে রেখেছে। পিয়াস তো হা হয়ে সেই দিকে তাকিয়ে আছে। তার মনের মধ্যে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। এই বারান্দার ওই মেয়েটা নির্ঘাত নিশিতা। পিয়াস মনে মনে ভাবে, অদ্ভুত রকমের সুন্দরী মেয়েটা, কিন্তু নিজেকে এইভাবে আবৃত করে রাখতো কেন? মেয়েটার কথা বলা, তার চালচলন, চলাফেরার ধরন সব কিছুই যেন মুগ্ধ করে যাচ্ছিল পিয়াসকে। কিন্তু বাগান থেকে কেউ হতভম্ব হয়ে অদ্ভুত চোখে যে নিশিতার দিকে তাকিয়েছিল সেটা হয়তো সে নিজেও বুঝতে পারেনি। নীরব মনে মনে ভাবতে থাকে, বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটা আর তার গ্রামে দেখা সেই মেয়েটা একই লাগছে। ওই মেয়েটার চুলগুলো বেশ লম্বা ছিল, চোখে ছিল অদ্ভুত রকমের মায়া। তাহলে কি এটা সেই মেয়েটাই? তার বাবা মা জোর করে যে মেয়েটার সাথে বিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছে, সেই মেয়েটার চেহারা তো সে একেবারের জন্যও দেখেনি। নীরবের মাথা যেন এলোমেলো হয়ে যেতে থাকে। সে কিছুতেই বুঝতে পারছে না নিশিতার চোখ বাগানের দিকে পড়তেই হঠাৎ সে দেখে নীরব হা হয়ে এদিকে তাকিয়ে আছে। তখন সে সাথে সাথেই রুমের ভিতরে চলে আসে। নিশিতা ভাবতে থাকে লোকটা কেন এভাবে তার দিকে তাকিয়েছিল, সে আবার কি করলো?
রাতে ডিনারের টেবিলে সবাই বসে আছে, তখনই নিশিতা তখনও খাবার টেবিলে ছিল না। শরীফ সাহেব চেয়ারের দিকে তাকিয়ে বললেন, নিশিতা আসলো না? ও ডিনার করবে? বড় আব্বু, ওর নাকি মাথা ব্যথা করছে। হঠাৎ কি হলো মেয়েটার? মাথা ব্যথা করছে কেন? আমি দেখছি। বলে সে উপরে নিশিতার রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিশিতাকে তার সাথে নিয়ে ফিরে আসে। নিশিতাকে বসতে বলে সোহানা বেগম রান্নাঘরে চলে যায়। শরীফ সাহেব নিশিতার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার মামুনি, তোমার নাকি মাথা ব্যথা? হঠাৎ মাথা ব্যথা কেন হলো? জি না চাচা যান, মাথা ব্যথা ছিল, এখন কমে গেছে। শরীফ সাহেব নিশিতার উদ্দেশ্যে বলতে থাকেন, সারাক্ষণ এভাবে ঘর কোনো হয়ে বসে না থেকে ছাদে যাবে, বাগানে হাঁটবে, এতে করে তোমার ভালো লাগবে। মাঝে মাঝে নীলাকে নিয়ে ঘুরতে যাবে। বাইরের আবহাওয়া শরীরের ও মনের জন্য খুব ভালো। পিয়াস আর জোবানের দিকে তাকিয়ে শরীফ সাহেব বললেন, তোমরা মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে, তাতে করে ভালো লাগবে ওদের। এ কথা শোনা মাত্রই পাশের চেয়ার থেকে তার বাবার দিকে তাকায় নীরব। কারণ জোবান আর পিয়াসকে বললেও নীরবকে কিছুই বলেননি। ইনফ্যাক্ট সেই দিনকার পর থেকে শরীফ সাহেব নীরবের সাথে তেমন একটা কথাও বলে না। পিয়াস খাবারের মধ্যে হাত ঘোরাচ্ছিল আর বারবার আর চোখে নিশিতাকে দেখেই যাচ্ছিল। সে মনে মনে ভাবে, তাহলে কি ভালোবাসা এমনি হুট করে জীবনে চলে আসে? মনের মধ্যে বসন্তের মতন হাওয়া বইতে থাকে, প্রিয় মানুষটাকে মুখখানা এক পলক দেখলেই হৃদয়ে শীতল হয়ে যায়। এভাবে খাবার রেখে তাকিয়ে থাকতে দেখে জোবান বলে ওঠে, ভাইয়া, তোমার খাবার তো সব ঠান্ডা হয়ে পানিই হয়ে গেল। এই পিয়াস ভাইয়াটার কি হলো? সে কেন এমন হাঁ করে নিশিতার দিকে তাকিয়ে আছে? তাহলে কি ভাইয়ার মনের মধ্যে ঘন্টা বেজে গেল? জোবান তার মা আর চাচিদের উদ্দেশ্য করে বলতে থাকে, বড় মা, এই রাপাঞ্জেলকে নিয়ে ঘুরতে যাও তো বড়ই মুশকিলের কাজ। মাশাআল্লাহ, রাপাঞ্জেল এতটাই সুন্দরী, যদি কেউ ওকে চুরি করে নিয়ে যায়? সোহানা বেগম জোবানের কাছে এসে মাথায় একটা গাঁটটা মেরে বলে, যত সব খালি বাজে কথা। এই রাপাঞ্জলটা আবার কে? জোবান একটা মুচকি হাসি দিয়ে বলে, কেন, আমাদের নিশিতা। টিভিতে দেখোনি রাপাঞ্জেল মুভিটা? ওইখানে রাপাঞ্জেলের চুলগুলো কি বড় বড় ছিল। আমাদের নিশিতার চুলগুলো তো বেশ লম্বা, তাই আমি ওর নাম দিয়েছি রাপাঞ্জেল। এই সব কিছু যেন নীরবের মোটেই সহ্য হচ্ছিল না। সে খাবার ছেড়ে উঠে তার নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়াটা আর কেউ না বুঝতে পারলেও তাহেরা বেগম আর শরীফ সাহেব ঠিকই বুঝতে পেরেছে। তাই আর তারা কিছু বলে না, চুপচাপ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সোহানা বেগম বলে ওঠে, এই নীরব, আবার কি হলো? হঠাৎ করে খাওয়া ছেড়ে উঠে চলে গেল কেন? নিজের রুমে এসে নীরব ভাবতে থাকে, সে কেন চলে এলো? ওই মেয়েটাকে যে যাই বলুক তাতে তার কি? তার কেন খারাপ লাগবে? আর বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। সে তো এই বিয়েকে কখনো মানেই না। তাহলে এমন লাগার কারণটা কি? পরক্ষণে নীরবের চোখের সামনে ভেসে ওঠে গ্রামের সেই প্রথম দেখা। চোখ দুটো, মায়াবী চোখ, যা কিনা এক পলকেই কারো মনকে নাড়িয়ে দিতে যথেষ্ট। সেই এলোকেশী মেয়েটা যখন এক নজর ফিরে তাকিয়েছিল, অজান্তেই নীরবের তখন মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছিল। আর এখন সেই মেয়েটাই তার বউ, কিন্তু সে তো বউ বলে মানেই না। রাত প্রায় 9টা বাজে। নিশিতা তার রুম থেকে বের হয়ে এসে নীলার রুমের সামনে দাঁড়িয়ে দেখে নীলা আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে। তাই সে কি করবে, আবার নিজের রুমে ফিরে যেতে নিলে ভাবে এখানে আসার পর তো তার ছাদে যাওয়াই হয়নি। তাই সে ধীরে ধীরে পা বাড়ায় ছাদের দিকে। তার মনটা আজ ভীষণ খারাপ লাগছে কেন জানি। তাই সে ছাদে যে কিছুক্ষণ বাহিরের বাতাসটা গায়ে লাগাতে যাচ্ছে। শহরে তো আর গ্রামের মতো এরকম খোলামেলা নেই, তাই ঘরে থাকতে থাকতে তার কেমন দম বন্ধ লাগছে। নিশিতা ছাদের এক কর্নারে যে রেলিং ধরে দাঁড়িয়ে দূরের শহরটাকে দেখছিল। আলো ঝলমল শহরটা মনে হচ্ছিল যেন তার কাছে এক স্বপ্নের রাজ্য। দূরে তাকিয়ে আনমনে ভাবনার জগতে পাড়ি জমায়। এখানে সবাই তাকে কত ভালোবাসে, কিন্তু তার যে আরেকটা পরিচয় হয়ে গেছে এই লোকটার সাথে। তো তার নাম জুড়ে দিয়েছে, কিন্তু লোকটা তো তাকে বউ হিসেবে মানেই না। আসলে তার কপালটাই মন্দ। সে ভাবতে থাকে, সারা জীবন কি আমাকে এইভাবে সব জায়গায় আশ্রিত হয়ে থাকতে হবে? পরক্ষণেই আবার ভাবে এই বাড়ির লোকজনগুলো কত ভালো।
তাকে তো নিজেদের মেয়ের মতো করে আদর করে। নীরবের অস্বস্তি লাগাতে সে রুম ছেড়ে ছাদে এসেছিল। ছাদের গেট পার হতেই তার চোখ আটকে যায় দূরে দাঁড়িয়ে থাকা কারো দিকে তাকিয়ে। সে দেখতে পায় ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার চেহারা দেখা না গেলেও চুল দেখে বুঝে ফেলে যে এটা আর কেউ না, এটা নিশিতা। নীরব মনে মনে ভাবতে থাকে, এত রাতে মেয়েটা এখানে কেন দাঁড়িয়ে আছে? এই মেয়েটার কি ভয় ডর নেই? হঠাৎ কিছু একটা শব্দ হতেই নিশিতা ঘাড় ফিরিয়ে পিছনের দিকে তাকায়। অমনি দেখতে পায় পিছনে দাঁড়িয়ে আছে নীরব। নিশিতা তো পুরোই অবাক, এই লোক এখানে কেন? সে নীরবের সামনে পড়তেই চায় না। তার কারণ হলো তার রাগ। তাই নিশিতা যতটা সম্ভব নীরবকে এড়িয়ে চলে। কিন্তু এখন সে কি করবে? কিভাবে যাবে নিচে? যেতে হলে তো ওই বদ লোক মানুষটার সামনে দিয়েই যেতে হবে। কিন্তু না যেয়েও তো উপায় নেই। এভাবে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাই মনে মনে আল্লাহর নাম নিয়ে পা বাড়ায়। 2 পা এগুতেই কানে ভেসে আসে একটি শব্দ। মেঘ কন্যা? নিশিতা যেন জমে বরফ। লোকটা তাকে কি নামে ডাকছে? যে লোক নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, ধমক ছাড়া কথাই বলে না। এও কি সম্ভব? আমি নিচে যাব, নীলাপু আমাকে খুঁজবে। বলেই সে আবার পা বাড়াতে নেয়। তখনই নিশিতার হাতটা ধরে ফেলে নীরব আর বলতে থাকে, কলেজে যাওয়ার সময় ওইভাবে কেন যাও? বাইরের লোকদের নিজেকে দেখানোর জন্য? আগামীকাল থেকে যেন এইভাবে কলেজে যেতে না দেখি। মাথায় হিজাব বেঁধে তারপর কলেজে যাবে, আন্ডারস্ট্যান্ড? আর যদি ওইভাবে না যাও তাহলে তোমার এত সুন্দর লম্বা ঘন চুলগুলোকে একদম বয়কাট করে দেবো। নিশিতা নীরবের দিকে হতবাক হয়ে তাকিয়ে ভাবে, কি সাংঘাতিক ছেলে রে বাবা! এই ছেলে বলে কি? সে নাকি এত সুন্দর চুলগুলোকে কেটে আমার বয়কাট করে দিবে। এ তো দেখছি একদম নির্দয় একজন ব্যক্তি, যার ভিতরে দয়া মায়া বলতে কিছু নেই। নিশিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীরব নিশিতার হাতটা টান দিয়ে একটু কাছে এনে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু যা বলি তাই করি। আর এত রাতে ছাদে এসেছো কেন একা একা? বাগানে ওই কদম গাছটা দেখতে পাচ্ছ? ওইখানে কিন্তু একটা পেতনি থাকে, ও এসে ঘাড় মুটকে দেবে একা পেলে। নিশিতা গাছটার দিকে একটু তাকিয়ে আবার নীরবের দিকে তাকায়। নীরব চোখের ইশারায় বোঝায় সে যা বলেছে সেটা সত্যি। নিচে যাওয়ার জন্য হাত মোচড়ামুচড়ি করতে থাকলে নীরব বলে, এইভাবে হাতটা এমন করছো কেন? আমি নিচে যাব। কেন, খুব ভয় পেয়েছো? এখানে তো তুমি একা না, এখানে তো আমিও আছি সাথে। নিচের দিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকলে নীরব আবার বলে, আমি যতক্ষণ ইচ্ছে করে তোমার হাত না ছাড়বো, তুমি চাইলেও হাজার চেষ্টা করলেও এটাকে ছাড়াতে পারবে না। তার চেয়ে বরং চুপচাপ দাঁড়িয়ে থাকো। আগামীকাল থেকে কলেজ যাওয়ার সময় যেভাবে বললাম সেভাবেই যাবেই। আর একটা কথা, কলেজে যাওয়ার সময় বা কলেজের মধ্যে কোনো ছেলের দিকে একটুও তাকানো যাবে না। আর কেউ কিছু বললে সাথে সাথে এসে বাবাকে অথবা আমাকে জানাবে। আর কাল থেকে আমি অফিসে যাওয়ার সময় তোমাদের কলেজে নামিয়ে দিয়ে যাব। আর আসার সময় ড্রাইভার আঙ্কেল নিয়ে আসবে, মনে থাকে জানো। এ কথা বলেই নীরব হাত ছেড়ে দেয়। নিশিতা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এক দৌড়ে সে নিচে চলে আসে। রুমের মধ্যে এসেই খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার মনে হতে থাকে সে যেন বাঘের খাঁচা থেকে বের হয়ে এসেছে। পরের দিন রাত 8টায় নীরব বাড়ি ফিরে দেখে পুরো বাড়ি নিস্তব্ধ। কোথাও সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নীরব তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার আম্মু, আজ এত শব্দহীন কেন? সবাই কোথায়? নীলা, নিশিতা, জোবান আর পিয়াস মিলে বের হয়েছে বিকেলে। ওরা সবাই ঘোরাঘুরি করে বাইরে থেকে খেয়ে আসবে বলেছে। তাই বাড়িতে আজ এত নীরবতা লাগছে। আসলে ছেলে মেয়েরা বাড়িতে না থাকলে বাড়িঘর আর মনেই হয় না। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নাস্তা দিচ্ছি। নীরবের মুখটা গম্ভীর করে বলে, আমি নাস্তা খাবো না। বলেই রুমে চলে যায়। তাহারা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবে, এই ছেলের আবার কি হলো? প্রায় ঘন্টা খানিক পরে সবাই বাড়িতে আসে। মেয়েরা খুব হাসতে হাসতে ড্রয়িং রুমে কথা বলছিল। জোবান খুব জোরে সোরে হাসছিল। নীরব ধীর পায়ে তার রুম থেকে বের হয়ে উপরে দাঁড়িয়ে এই সব কিছুই পর্যবেক্ষণ করে যাচ্ছিল। তার মেজাজ যেন গরম পানির মতো টকবক করে ফুটছিল।
সে এক নজর তাকিয়ে দেখে সবাই খুব হাসাহাসি করছে, সাথে নিশিতাও মিটমিট হাসছে। সাইড থেকে পিয়াস নিশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সব কিছু যেন নীরবের মাথায় আগুন ধরাচ্ছে। এই সব কিছু তার আর সহ্য হচ্ছে না। সে রুমের মধ্যে চলে যায়। নীরব ধীরে ধীরে তার দাদির রুমে এসে জাহানারা বেগম শুয়ে আছে। নীরব ধীরে ধীরে তার দাদির মাথার পাশে বসে মাথায় হাত বুলাতে থাকে। তখনই মিটমিট করে চোখ খুলে জাহানারা বেগম এবং বলেন, নিয়মিত গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করে যাও কোন ধরনের গল্প লাগবে। আর তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের কাজ তাড়াতাড়ি করার আগ্রহ জাগায়। তাই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্ট ও লাইক দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।